এমন করে বলো না আদ্রিয়ান, তুমি ছাড়া আমার আর কেউ নেই। মাকে এইভাবে পর করে দিও না। আদ্রিয়ান তার হাত সরিয়ে নিল রাহেলা সাহার হাতের বাঁধন থেকে। অতঃপর মৃদু হেসে বলল, কে বলেছে আপনার কেউ নেই? এই যে সম্পত্তি রয়েছে, সম্পত্তির জন্য এত কিছু করলেন, অথচ এখন বলছেন আপনার কেউ নেই। আদ্রিয়ান যে তাকে ব্যঙ্গ করে কথাটা বলেছে তিনি তা বুঝতে পেরেছেন। আদ্রিয়ান আবারও বলে উঠল, আজ থেকে আপনার সাথে আমি বরাবরের মতো সব সম্পর্ক ছিন্ন করছি। আমি তো আগে এতিম ছিলাম, অতঃপর আপনি আমায় নতুন জীবন দিয়েছিলেন, নতুন পরিবার দিয়েছিলেন। আজ আপনি নিজেই সেই সম্পর্ক বিচ্ছিন্ন করলেন। আপনার সকল সহায় সম্পত্তি নিয়ে আপনি আয়েশ করুন, আমি চলে যাচ্ছি। আদ্রিয়ান বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রাহেলা সাহা চিৎকার করে বলেন। যেও না আদ্রিয়ান, তুমি তোমার মাকে ফেলে চলে যেতে পারো না। আদ্রিয়ান পিছন ফিরে তাকালো রাহেলা সাহার দিকে। কিছু সময় তাকিয়ে থেকে অতঃপর বলল, কেমন মা, যেখানে সম্পত্তির লোভে নিজের ছেলেকে কালোজাদু করতে পারে, যেখানে নিজের নাতিকে হত্যা করতে দুবার ভাবে না, সেই মা? আমার মা মারা গেছে, আমার কোনো মা নেই। রাহেলা সাহা ধপ করে বসে পড়ে আদ্রিয়ানের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি চেয়েছিলাম নূরের চেয়েও ভালো মেয়ে ঘরে আনতে। আমি বুঝতে পারিনি এর পরিণাম এত ভয়াবহ হবে। আপনার লালসার জন্য আজ আমার সন্তান বড় পারে। আমি বাবার এক সোনা থেকে বঞ্চিত হয়েছি আপনার জন্য। আপনাকে আমি কখনো মাফ করব না। আপনাকে ক্ষমা করলে আমার সন্তানকে কি জবাব দেবো আমি? রাহেলা সাহা আর কিছু বলতে পারলেন না। নির্বাক হয়ে বসে রইলেন মেঝেতে। আদ্রিয়ান তার পা ছাড়িয়ে বেরিয়ে গেল। তিনি এক দৃষ্টিতে আদ্রিয়ানের চলে যাওয়ার পথে চেয়ে রইলেন। মুহূর্তের মাঝেই বিশাল বাড়িটা প্রাণহীন হয়ে গিয়েছে। হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। কাপা কাপা হাতে সামনে থাকা টেবিলটা আঁকড়ে ধরে উঠে দাঁড়ালেন তিনি। জীবনে প্রথমবার নিজের করা পাপগুলো স্পষ্টভাবে চোখের সামনে ভেসে উঠছে তার। ভাইয়ের কথায় সেদিন যদি কালো জাদু করতে রাজি না হতো, তবে আজ ছেলেকে হারাতেন না তিনি। আদ্রিয়ান আর ফিরবে না ভেবে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। লোহার বড় গেট পেরিয়ে বেরিয়ে আসতেই আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলল। চোখ লালচে বর্ণ ধারণ করেছে তার। চারিপাশ থেকে শূন্যতা গ্রাস করেছে তাকে। পেছন ফিরে আরো একবার বাড়ির দিকে তাকিয়ে সে হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই দেখলো ইলহাম দাঁড়িয়ে আছে সামনে। আদ্রিয়ানকে দেখে সে আদ্রিয়ানের হাত থেকে ব্যাগ নিজের হাতে নিয়ে বলল, বাড়ি চল। আদ্রিয়ান ইলহামের দিকে তাকালো না, নিচের দিকে তাকিয়ে বলল, আমার কোনো বাড়ি নেই। ও বাড়ি একেবারে ছেড়ে চলে এসছে। তোর বাড়ি নেই মানে? যতদিন ইলহাম বেঁচে আছে ততদিনে তোর কোনো কিছুর প্রতি অভাব আসতে দিব না। আমার বাড়ি কি তোর বাড়ি নয়? আদ্রিয়ান চুপ করে রইল ইলহামের কথায়। চোখ জ্বলছে তার। ছোট থেকে একমাত্র ভরসা বলতে ইলহামকেই বুঝেছে সে। যে কোনো ঝড়ঝাপটা আসার আগেই নিজেই মোকাবিলা করেছে সবকিছুর। কখনো আদ্রিয়ানকে বুঝতে দেয়নি কোনো কিছুর অভাব। আদ্রিয়ানের আখিদয় ছলছল করে উঠল। ইলহামই একমাত্র ব্যক্তি যার কাছ থেকে কোনো কিছু লুকোতে পারে না সে। ইলহাম আদ্রিয়ানকে নিয়ে তার বাড়িতে এলো। পায়রার জ্বর এসেছে প্রায় 103 ডিগ্রি। পায়রাকে এখনো কোনো কিছু জানানো হয়নি। তার শরীরের কন্ডিশন ভালো না হওয়ায় ইলহাম মানা করেছে। পায়রা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। ইলহাম আদ্রিয়ানকে চেয়ারে বসিয়ে একটা প্লেটে ভাত বেড়ে নিয়ে আসে। খাবো না চাচ্ছু, খেতে নেই। খেয়ে নে, সারাদিন কিছু খাসনি। ইলহাম জোর করায় আদ্রিয়ান ভাতের প্রথম নলা মুখে দিতেই চোখের কোটর ভরে গেল জলে। ভাতের দলা গিলতেই যেন বুকের ভেতর জমে থাকা সমস্ত যন্ত্রণা একসাথে গলায় আটকে গেল তার। খুব কষ্টে ভাতের দলাটা গিলে নিল সে। ভাতের প্লেটে হাত নড়াচড়া করতে দেখে ইলহাম বলল, খাচ্ছিস না কেন? আদ্রিয়ান ভাত নাড়াচাড়া করতে করতে বলে উঠল, আমি তো ট্রেনিং শেষে নূরকে নিজের মনের কথা বলবো ঠিক করেছিলাম, তাহলে কেন আজ? উক্ত কথা শেষ করতে পারল না, তার আগেই ফুপিয়ে কেঁদে উঠল সে। ইলহাম আদ্রিয়ানকে কি বলে সান্ত্বনা দিবে খুঁজে পেল না। আদ্রিয়ান ফুপাতে ফুপাতে বলল, নূরের কাছে কোন মুখে যাব আমি? ছেলেটাকে পর্যন্ত রক্ষা করতে পারলাম না। অন্ধকার কবরে শুয়েছে আমার ছেলে। সব ঠিক হয়ে যাবে, আমি নূরকে বুঝাবো। নূরের অধিকার আছে ঘৃণা করার। বিয়ের পর থেকে কখনো সুখ নামক আশা দেখতে পায়নি সে। অপমান অবহেলা ছাড়া কিচ্ছু দিতে পারেনি আমি তাকে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। কাল আমরা নূরের বাড়ি গিয়ে নূরকে বোঝাবো। আদ্রিয়ান বাকি খাবারটুকু শেষ করতে পারল না। উঠে চলে গেল তার জন্য বরাদ্দকৃত ঘরে।
ঘরের বাতি নিভিয়ে শরীর এলিয়ে দিল বিছানায়। জানালার ফাঁক গলে আসা ম্লান চাঁদের আলোয় আধো অন্ধকার হয়ে আছে চারিপাশ। আদ্রিয়ান নিঃশব্দে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ করলেই বারবার চোখের সামনে ভেসে উঠছে তোয়ালে মোড়ানো ভ্রূণটির অবস্থান। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত্রির দ্বীপ্রহর ছুঁয়েছে, অথচ তার চোখে এক ফোঁটা ঘুম নেই। প্রতিটা মুহূর্তে অপরাধবোধ তাকে ঘিরে ধরছে। ভোরের আলো ফুটতেই গ্রীষ্মের সকালে স্নিগ্ধ বাতাস জানালার ফাঁক গলে পর্দা দুলিয়ে দিচ্ছে মৃদুভাবে। সারা রাত নির্ঘুম কাটানোয় ক্লান্ত ছাপ স্পষ্ট আদ্রিয়ানের চোখে মুখে। লালচে চোখ দুটো নিয়ে সে নিঃশব্দে বসে রইল। মাথা ব্যথা করছে তার। ফ্রেশ হয়ে বের হতেই সুরাইয়া সাহা জড়িয়ে ধরলেন নাতিকে। দীর্ঘ 5 মাস পর দেখেছে তার প্রাণপ্রিয় নাতিকে। আদ্রিয়ানকে এই বাড়িতে দেখে কিছুটা অবাক হয় পায়রা। সে ভেবেছে হয়তো নূরও এসেছে। আগের চেয়ে স্বাস্থ্য বেড়েছে তার। টুইন বেবির জন্য পেট স্বাভাবিকের চেয়ে একটু বেশি বড় লাগে তার। পায়রা কোমরে হাত দিয়ে এদিক ওদিক তাকায়। শুধুমাত্র আদ্রিয়ানকে টেবিলে বসতে দেখে সে ভ্রুকুচকে তাকায়। নূর আসেনি তোমার সাথে? পায়রার প্রশ্নে থতমত খেয়ে যায় আদ্রিয়ান। সে কি বলবে খুঁজে না পেয়ে ইলহামের দিকে তাকাতেই দেখতে পায় ইলহাম আগ হতেই তার দিকে তাকিয়ে আছে। সে ইশারা করে আদ্রিয়ানকে না করলো কিছু বলতে। নূরকে আব্বা আমার কাছে দিয়ে এসেছে গতকাল। এ কথা শুনে পায়রা কিছুটা স্বস্তি পেল। 5.5 মাসের উঁচু পেট নিয়ে চলাফেরা করতে খুব একটা সুবিধা হয় না তার। নূরের বাড়ি যাওয়ার কথা শুনে পায়রা মলিন কণ্ঠে বলল, আমিও তো যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার চাচা আমাকে যেতেই দিচ্ছে না। একবার যেতে দিলে কি এমন ক্ষতি হবে শুনি? ইলহাম পাউরুটির টুকরো ছিঁড়তে ছিঁড়তে বলল, ডাক্তার তোমাকে স্ট্রেস নিতে মানা করেছে। এমন অবস্থায় কোনো ক্ষতি হয়ে গেলে তখন? কিচ্ছু হবে না, আমি দিব্যি সুস্থ আছি। একদম না, চুপ খেয়ে নে। পায়রা মুখ ফুলিয়ে বাকি খাবারটুকু শেষ করলো। সুরাইয়া সাহা তসবি হাতে নিয়ে পায়রার ঘরে গেলেন। দিনের বেশিরভাগ সময় পায়রার সাথেই কাটান তিনি। ইতিমধ্যে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে। মাঝে মধ্যেই পা ফুলে যায় তার। সুরাইয়া সাহা গরম তেল মালিশ করে দিচ্ছেন পায়রাকে। পায়রা নাকের পাঠা ফুলিয়ে বলল, দেখেছেন আম্মা, দেখেছেন? উনি আমাকে কোথাও যেতে দেন না। আমার ছেলে ভয় পায়, এটা তুমি বুঝো না বউ? প্রথমবার মা হইতাছ, তার উপর 2টা বাচ্চা পেটের ভেতর। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকা লাগে আমার ছেলের। তাই বলে কি বন্দি করে রাখবে? সারাদিন বাড়ির ভেতরে বসে থাকতে ভালো লাগে নাকি? মা হতে গেলে একটু কষ্ট তো সহ্য করতে হবে। বাচ্চাটা হওয়ার পর তুমি দিন রাত ঘুরো, তোমাকে কেউ মানা করবে না। পায়রা ঠোঁট ফুলিয়ে আর একটু হেলান দিয়ে বসে। কিছু সময় পর পেটের ডান পাশে বাচ্চার লাথি অনুভব হওয়ায় সে সুরাইয়া সাহাকে উদ্দেশ্য করে বলে, দেখেছেন আম্মা, এখন আমি দুঃখ প্রকাশ করছি আর আমার ছেলে লাথি মারছে। সুরাইয়া সাহা পায়রার কথায় হাসতে লাগলেন। আদ্রিয়ান ও ইলহাম দুজনেই বেরিয়েছে। নূর ঘুম থেকে উঠেছে সেই কবে। ঘুমের ওষুধ খাওয়ার পরেও তার ঘুম খুব একটা হয়নি। জট পাকানো চুল খোপা করে সে জানালার ধারে বসলো। বাহিরের ম্লান আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। সবকিছু কেমন যেন বিষণ্ণ লাগছে তার। হঠাৎ সে তার ডান হাত নিজের পেটের উপর নিতেই বুকের ভেতরটা মুচড়ে উঠল। অতঃপর সে তাচ্ছিল্য হেসে মিনমিন করে বলল, গতকাল সকালেও এখানটা একটা প্রাণ ছিল, আর আজ সকালে তার নিস্তেজ। মোর্শেদা বেগম তেলের বাটি নিয়ে নূরের ঘরে আসলেন। মেয়েটার ভাবলেশহীন রূপ দেখলে কষ্ট হয় তার। মোর্শেদা বেগমকে তেলের বাটি নিয়ে বসতে দেখেও সে ফিরে তাকালো না। নূর, এখানে এসে বসো। চুলের কি অবস্থা করেছিস, দেখেছিস একবারও? নূর কোনো কথা না বলে নিঃশব্দে উঠে মোর্শেদা বেগমের সামনে বসল। মোর্শেদা বেগম গরম তেল নূরের চুলে দিতে লাগলেন। চুল দেখে তার ভেতরটা হু হু করে উঠল। নূরের ঘন কালো চুলের আজ কি অবস্থা! চুলে তেল দিস না কতদিন নূর? এক সময় তোর চুলের যত্ন দেখে সবাই প্রশংসা করত, আর আজ তার এক ভাগও নেই। নূর চুপ করে সবটা শুনছে। কথা বলতে ইচ্ছে করছে না তার। মোর্শেদা বেগম তেল দেওয়ার পর বেনি পাকিয়ে দিলেন তার চুলে। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে
মোর্শেদা বেগম ভেতরের ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান আদ্রিয়ান ও ইলহাম এসেছে। মূলত রেজাউল খান তাদের আসতে বলেছেন। আদ্রিয়ান এদিক ওদিক উকি দিয়েও নূরকে দেখতে পেল না। মোর্শেদা বেগম চা বসিয়ে দিয়ে নূরের কাছে এসে বললেন, আদ্রিয়ান এসেছে, ওই ঘরে যা। নূর শুকনো মুখেই জবাব দিল। আমি ওনার সামনে যেতে চাই না, ওনার চেহারা দেখতেও বিবেকে বাজছে আমার। মেয়ের কথায় তিনি চুপ হয়ে গেলেন, আর কিছু বললেন না। আদ্রিয়ান ভেবেছে নূর হয়তো চলে যাওয়ার জন্য তাকে ডেকেছে, তবে বুকের ভেতর অস্থিরতা তৈরি হচ্ছে। মোর্শেদা বেগম চা দিয়ে যেতে রেজাউল খান আদ্রিয়ানকে জিজ্ঞেস করেন। তোমার আম্মার কি খবর? আদ্রিয়ান মাথা নিচু করে চুপ করে রইল। গতকালকের পর সেই বাড়িতে আর যায়নি সে, কোনো খবরও নেয়নি। উনি ঠিক আছেন। যেই কারণে তোমাদের আসতে বলেছি সেই বিষয়ে কথা বলি তাহলে। হ্যাঁ, বলুন। নূর তালাকের কথা বলছিল, এতে তোমার মতামত কি? আদ্রিয়ান কখনো ভাবেনি এখানে এসে সে এমন অনাকাঙ্ক্ষিত কিছু শুনবে। বাকি চাটুকু সে আর খেতে পারল না। চায়ের কাপ ঠাস করে নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আদ্রিয়ান বাকরুদ্ধ হয়ে গিয়েছে তার কথা শুনে। ইলহাম আদ্রিয়ানের বিষয়টা বুঝতে পেরে নিজেই বলল। এসব কি বলছো আব্বা? রেজাউল খান চায়ের কাপ রেখে বিচলিত ভঙ্গিতে বললেন, নূর এই সম্পর্কে আর থাকতে চায় না, তাই তালাকের কথা বলছিল। আপনি নূরকে একবার ডাকুন, আমি কথা বলছি ওর সাথে। ইলহামের কথা শুনে মোর্শেদা বেগম নূরকে ডাকতে গেলে দেখতে পান নূর নিজেই এসেছে। আদ্রিয়ান নূরের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি নাকি তালাক চাইছো? ইলহামের কথায় নূর নিঃশব্দে সাই জানালো। আদ্রিয়ান এক পলকে তাকিয়ে আছে তার দিকে। এখন হয়তো তোমার মাথা ঠিক নেই, তাই এসব বলছো। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তুমি মা, তোমার কষ্টটা বেশি, কিন্তু তুমি যেমন সন্তান হারিয়েছো, আদ্রিয়ানেও সেই সন্তানের বাবা। ওর তো কষ্ট হচ্ছে। দেখো, রাগের মাথায় একটু সম্পর্ক শেষ করে দেওয়া ঠিক না। ওনার জন্য আমি আমার সন্তানকে হারিয়েছি, না হয় আমার সন্তান বেঁচে থাকতো। গতকাল সকালেও যে আমার অস্তিত্বের সাথে জুড়ে ছিল, আজ সে নেই। পলকের মাঝে আমি আমার সন্তান হারা হয়ে গেলাম। ওনাকে আমি কখনো ক্ষমা করবো না, কখনো না। কিয়ামতের দিনও আমি আমার সন্তানের দাবি ছাড়বো না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল নূর। অতঃপর আবারও বলল, এই 1 মাসের মধ্যেই আমি তালাক চাই। আমি আর এই নামহীন সম্পর্কে থাকতে চাই না। আদ্রিয়ান নিঃশব্দে উঠে নূরের দিকে এগিয়ে গেল। উপস্থিত সকলের দৃষ্টি তার দিকে সীমাবদ্ধ। আদ্রিয়ান নূরের সামনে দাঁড়িয়ে তার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই। আমি যা করেছি তাতে ক্ষমা আশা করা বোকামি, কিন্তু মায়ের কর্মকাণ্ডের সাথে আমি মোটেও জড়িত ছিলাম না। নূর নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান এবার সকলের সামনে নূরের সামনে হাঁটু গেড়ে বসে ভাঙা গলায় বলল, আমি আর একটা সুযোগ দাও নূর, কথা দিচ্ছি তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। আরেকবার সুযোগ দাও। আদ্রিয়ান আর কিছু বলতে পারল না, চোখ জ্বলছে তার। নূর শক্ত গলায় বলল, আপনারা এসব নাটক বন্ধ করে চলে যান। আমি আর এসব সহ্য করতে পারছি না, মুক্তি দিন আমায় এবার। নূরের মুখ থেকে এইসব শোনার পরেও আদ্রিয়ান ঠায় বসে রইল তার সামনে। আকুতি মিনতি করে বলল, আমায় ছেড়ে যেও না নূর, আমার তো দোষ ছিল না। আমার কুফুরের প্রভাবে আমি। আদ্রিয়ান কথা শেষ করতে পারল না, তার আগেই নূর বলে উঠল, বিয়ের পর দিনের পর দিন যে অত্যাচার করেছেন, সেসবও কি কুফরির ফল? জোর করে বিয়ে, দিন রাত অত্যাচার, এসব কি ছিল? বিয়ের প্রথম রাতে আমায় অন্ধকার বেলকনিতে ঠান্ডা মেঝেতে শুতে দিয়েছেন আপনি। আপনার আম্মা ভাতের মার ফেলতে পারেনি বলে আমার হাত পুড়িয়ে দিয়েছিল, সেসব কি? হ্যাঁ, নূরের কথায় আদ্রিয়ান চুপ করে রইল। প্রতিশোধের তাড়নায় সে দিনরাত অত্যাচার করেছে নূরের উপর, সেসব কিছুই মিথ্যে নয়। নূর কাঁদতে কাঁদতে বলল, 5 মাসের প্রেগনেন্সি নিয়ে ভারী কাজ করেছি, গোয়ালঘর পরিষ্কার করেছি প্রতিটা দিন। এমন একটা দিন নেই আপনার আম্মা আমাকে শান্তিতে দুবেলা দুমুঠো খেতে দিয়েছেন। প্রেগনেন্ট অবস্থায় কিছুই খেতে পারতাম না, গন্ধ লাগতো সবকিছুতে। ওই সময় মরে মরে গোয়ালঘর পরিষ্কার করেছি আমি। এটো বাসি ভাত খেয়েছিলাম। আপনার মায়ের এত কাপড় ধুয়েছি, যেখানে এই সময় অন্যান্য নারীরা কিনা বিশ্রাম করে, আয়েশ করে দিন কাটায়। কখনো খেতে পেয়েছে কিনা, পেয়েছি, কখনো আবার পাইনি। শেষ কবে ভালো করে ভাত খেয়েছি বলতে পারবো না আমি। এ সময় পুষ্টির দরকার হয়, অথচ আমি এক টুকরো ফল খেতে পারিনি। কি ভাগ্য আমার! যেখানে অন্য নারীরা এক মুঠো খেলে আরেক মুঠো খাবার ছাড়খাড় করে, সেখানে
আমি একবেলা খাওয়ার জন্য পুরো দিন পরিশ্রম করেছি, পা ফুলে ব্যথা টন টন করতো আমার, কিন্তু তবুও সারা বাড়ি মুছেছি আমি, শুধুমাত্র আমার ভেতরে থাকা প্রাণটাকে বাঁচানোর জন্য। অথচ আমি পারলাম না তাকে বাঁচাতে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে তার। নূর চোখের জল মুছে বলল, আপনার মাকে আমি বলেছিলাম আমি এখানে চলে আসবো, কিন্তু আপনার মা আমার সন্তানটাকে অবৈধ প্রতিবাদ বলে দিবে বলে ব্ল্যাকমেইল করেছিল। এত কিছু সহ্য করেছি যার জন্য দিন শেষে তাকেই হারিয়ে ফেলেছি আমি। আদ্রিয়ান নূরের কথায় অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তার অবর্তমানে কত কিছু সহ্য করতে হয়েছে নূরকে। আমায় এবার শান্তি দিন, একটু মুক্তি দিন, আমার মুক্তি চাই আমি। শেষোক্ত কথাটি বলে নূর চলে গেল সেই ঘর থেকে। রেজাউল খানও মেয়ের কথা শুনে বাকরুদ্ধ। আদ্রিয়ানের জন্য তার মনে যতটুকু সম্মান বেঁচেছিল তার এক ভাগও নেই। নূর নিজের শেষ কথা বলে দিয়েছে। আশা করি তুমি সবটা বুঝতে পেরেছো। এখন তুমি আসতে পারো। চলে যাওয়ার কথাটা যে আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলেছে তা সে বুঝতে পেরেছে। আদ্রিয়ান মাথা নিচু করে সাই জানিয়ে বেরিয়ে যায়। আদ্রিয়ানের সাথে সাথে ইলহামও বেরিয়ে যায় সেখান থেকে। আজ চাকরিতেও যাওয়া হয়নি। সব এলোমেলো লাগছে তার। আদ্রিয়ানের চোখ জ্বলছে, লালচে বর্ণ ধারণ করেছে আবারও। নূরের কথাগুলো বুকে গেঁথে গিয়েছে তার। ইলহাম তার পাশাপাশি হাঁটছে। আদ্রিয়ান এক পর্যায়ে বলে ওঠে, আমার নূরের উপর এত অত্যাচার করবে জানলে আমি কখনোই নূরকে এখানে রেখে যেতাম না। আমার বউটা 5 মাসের প্রেগনেন্সি নিয়ে এত কষ্ট সহ্য করেছে। ভাবি লোভে দিশেহারা হয়ে পড়েছিল, ভালো খারাপ বুঝতে পারেনি। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে ইলহামের সাথে তার বাড়ি যায়। বাড়ির ভেতরে ঢুকতেই সুরাইয়া সাহার কান্নার আওয়াজ শুনে দুজনেই দ্রুত ভেতরে যায়। সুরাইয়া সাহা ফোন হাতে নিয়ে কাঁদছেন। আদ্রিয়ান তার কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে দাদিজান, আপনি কাঁদছেন কেন? তোমার মা ফোন ধরছে না, সেই সকাল থেকে ফোন করে যাচ্ছি। হয়তো ব্যস্ত আছে তাই ফোন ধরছে না। এতে কাতার কি আছে? সুরাইয়া সাহা চলে গেলে পায়রা একা হয়ে যাবে পুরো বাড়িতে, তাই তিনি বের হতে পারেননি। পোয়াতি মহিলা আবার যদি কোনো বিপদ আপদ হয়, তিনি বুড়ো মানুষ, এতটা পথ কি একা যেতে পারবেন? আদ্রিয়ানের কথায় তিনি বললেন, সকালে ফোন করে কাঁদতে কাঁদতে বলছে তুই যেন রাহেলাকে ক্ষমা করে দিস। এরপর ফোন ধরছে না আর। আদ্রিয়ান সুরাইয়া সাহার কাছ থেকে উঠে একটা চেয়ার টেনে বসলো তাতে। আদ্রিয়ানের কোনো প্রকার ভ্রুক্ষেপ না দেখে সুরাইয়া সাহা ইলহামকে বললেন, তোমার ভাবিকে একবার দেখে এসো, না জানি কোনো বিপদ হলো কিনা। ইলহাম সুরাইয়া সাহার কথা শুনে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল। আদ্রিয়ান চল তো দেখে আসি। আদ্রিয়ান গ্লাসে পানি ঢেলে ভাবলেশহীনভাবে বলল। আমি যাব না, তুমি গিয়ে দেখে এসো। আদ্রিয়ানের কথায় সুরাইয়া সাহা আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এভাবে রাগ করে থেকো না বাপ, একবার হলেও দেখে এসো। তোমার মায়ের আবার কিছু হলো না তো? সুরাইয়া সাহার পীড়াপিড়িতে আর না পারতে আদ্রিয়ান উঠে বেরিয়ে গেল। তার সাথে ইলহামও বেরিয়ে যায়। আদ্রিয়ান হাঁটতে হাঁটতে ইলহামকে বলল। আমি ভেতরে ঢুকবো না, তুমি গিয়ে কথা বলে এসো। ইলহাম দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে যেতেই দেখল বাড়ির সামনে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। এইসব দেখে আদ্রিয়ান ও ইলহাম দুজনেই একে অপরের দিকে তাকায়। তারা আরেকটু সামনে গিয়ে পাশের বাড়ির সুলাইমান কাকাকে জিজ্ঞেস করতেই তিনি আদ্রিয়ানের কাঁধে হাত রেখে বললেন। উক্ত কথাটি শুনে আদ্রিয়ান বাকরুদ্ধ। সে হন্তদন্ত হয়ে দৌড়ে ভেতরে যায়। রাহেলা সাহার ঘরের সামনে সবাই দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ভিড় টেলে ভেতরে প্রবেশ করে দেখে রাহেলা সাহা ফাঁসি দিয়েছেন। আদ্রিয়ানের মাথা ঝিমঝিম করতে শুরু করলো। আশেপাশের কিছুই তার কানে আসছে না। সামনের এই দৃশ্য সে সহ্য করতে পারল না। তবে কি সে এতিম হয়ে গেল? আদ্রিয়ান অনুভূতিশূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের ঝুলন্ত লাশের দিকে। দুদিনের ভেতর সে তার পুরো পরিবারকে হারিয়ে ফেলল নিমিষেই। আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে গেল সামনে। ইলহাম রাহেলা সাহার লাশ নামিয়ে বিছানায় রাখতেই আদ্রিয়ান তার শরীরে হালকা টোকা দিয়ে বলে। মা। তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সে আবারও মিনমিন করে ডাকলো। মা উঠুন, আপনার সাথে আমার বোঝাপড়া শেষ হয়নি এখনো মা। উঠলেন না তিনি। আদ্রিয়ানের ডাক অগ্রাহ্য করে তিনি নিস্তেজ হয়ে শুয়ে রইলেন। পাশ থেকে একজন মহিলা বলে উঠলেন। আদ্রিয়ানের আম্মা তো জানাজা পাইব না। আহা, সেই বয়সে আইসা কিনা গলায় ফাঁস দিল, এখনও তো লাশ ফালাইয়া দিতে হইব।
আদ্রিয়ান চোখ বন্ধ করে নিল তার কথা শুনে। আশেপাশের মানুষ সবাই কানাঘুষা করছে এসব নিয়ে। ইলহাম সবাইকে বেরিয়ে যেতে বলায় সকলে বেরিয়ে গেল। আশ্চর্য ব্যাপার হলো, আদ্রিয়ানের চোখ থেকে এক ফোঁটা জলও গড়ালো না। সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। রাহেলা সাহার বালিশের পাশে একটা চিঠি দেখতে পেল আদ্রিয়ান। সে কাঁপা কাঁপা হাতে চিঠিটা তুলে নিয়ে পড়তে শুরু করলো। আদ্রিয়ান, এখন হয়তো আমি নেই। আমি জানি আমার উপর খুব রাগ তোমার। আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ঠিক ভুল বিচার করার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। দিন শেষে হয়ে উঠলাম নির্বোধ। আমার রক্ত, আমার নাতিকে শেষ করে দিলাম আমি। তোমার ভালো চাইতে গিয়ে আমি তোমার সর্বস্ব কেড়ে নিয়েছি। পারলে আমায় ক্ষমা করে দিও। মা হওয়ার যোগ্যতা নেই আমার। যে অধিকারটুকু ছিল তাও হারিয়ে ফেলেছি আমি। এই সিদ্ধান্ত নিলাম সবাইকে ছেড়ে চলে যাওয়ার। আত্মহত্যা মহাপাপ, কিন্তু দুনিয়ায় বেঁচে থেকে সন্তানের দৃষ্টিতে ঘৃণিত হওয়ার মতো যন্ত্রণা হয়তো জাহান্নামে নেই। পারলে আমায় ক্ষমা করে দিও আদ্রিয়ান বাবা আমার। শেষবারের মতো আমার একটা আবদার রাখবে বাবা? আমার কবরে এক মুঠো মাটি দিও। তোমার হাতের মাটি পাওয়ার বড্ড ইচ্ছে আমার। ইতি, তোমার ঘৃণিত মা। চিঠিটা পড়ে থরথর করে কাঁপতে শুরু করলো সে। চোখ তুলে তাকালো রাহেলা সাহার নিস্তেজ হয়ে থাকা মুখের দিকে। চোখ দুটো হয়তো আর খুলবে না। দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা প্রখর তাপ ও কাঠফাটা রোদ্দুরের উষ্ণতা ঘিরে ধরেছে চারিদিকে। জানালার ফাঁক গলে আসা রোদের সরু রেখা এসে পড়েছে ঘরের ভেতর। সিলিং ফ্যানটা ধীর গতিতে ঘুরে চলেছে, কিন্তু তাতেও গুমোট ভাব কাটছে না। আদ্রিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাইরে মানুষের চাপা গুঞ্জন বাড়ছে ক্রমশ। আদ্রিয়ানের কানে তাদের কথা আসছে, কিন্তু সে ঠায় দাঁড়িয়ে রইল। ইমাম সাহেবকে ফোন করার কিছু সময়ের মাঝেই তিনি উপস্থিত হলেন সাহা বাড়িতে। ইলহাম আদ্রিয়ানকে চিঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তার কাছে এসে চিঠিটা নিয়ে নিল তার কাছ থেকে। চিঠিটা পড়ে সে এক পলক তাকালো আদ্রিয়ানের দিকে। তার কোনো ভাবভঙ্গিমা না দেখে ইলহাম দীর্ঘশ্বাস ফেলে ইমামের কাছে এসে দাঁড়ালো। ইমাম সাহেবের মুখভঙ্গিমা দেখেই মনে হচ্ছে তিনি বিরক্ত। ইমাম সাহেব, আমার ভাবির জানাজা পড়তে হবে। ইলহামের কথা শুনে গুঞ্জন বেড়ে গেল। আশেপাশের মানুষ নানান কথা বলছেন। এক পর্যায়ে একজন মহিলা বললেন, আত্মহত্যা করা মানুষের আবার জানাজা হয় নাকি? চেয়ারম্যান সাহেব এইসব কি বলছে ইমাম সাহেবকে? নাউজুবিল্লাহ, আত্মহত্যা যে করেছে তার জানাজা আমি পড়াতে পারবো না। চেয়ারম্যান সাহেব, আমাকে আপনি এই নিয়ে আর কোনো কথা বলবেন না। তার কথা ইলহাম রুষ্ট হলো। ইমাম সাহেব রাজি হলেন না রাহেলা সাহার জানাজা পড়াতে। ইলহাম ধমকি ধামকি দেওয়ার পরেও তিনি নিজের কথায় অনড়। রাহেলা সাহার লাশ গ্রামের অন্যান্য মহিলারা গোসল করিয়ে দেওয়ার পর কাফনের কাপড় পরিয়ে দেয়। রাহেলা সাহাকে সাহাবাড়ির পারিবারিক কবরস্থানে নিয়ে আসা হয়েছে। আদ্রিয়ান ইলহামের পাশেই দাঁড়িয়ে আছে। ইলহাম একাই সব তদারকি করছে। সে আরিয়ানের পাশের কবর রাহেলা সাহার জন্য খুঁড়তে গেলে আদ্রিয়ান বলে ওঠে, ওনাকে আমার সন্তানের পাশে কবর দিও না চাচ্ছ। আমি চাই না আমার সন্তানের কবর তার খুনির পাশে হোক। আদ্রিয়ানের কথায় ইলহাম বাকরুদ্ধ। আশেপাশে থাকা লোকেরাও চুপ করে দেখছে আদ্রিয়ানকে। সে হাতের কোদাল ফেলে আদ্রিয়ানের উদ্দেশ্যে বলল, এই সময় এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আদ্রিয়ান শান্ত ভঙ্গিতে রাহেলা সাহার লাশের দিকে তাকিয়ে বলল, আমি একদম ঠিক আছে চাচ্ছ। আমি চাই না আমার সন্তানের কবর তার খুনির পাশে হোক। অগত্যা ইলহাম অন্য পাশে কবর খুঁড়তে লাগলো। আদ্রিয়ানের চোখ থেকে এক ফোঁটা জলও গড়ালো না। সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কবরস্থানের এক পাশে থাকা আম গাছের পাতাগুলো নিস্তেজ হয়ে ঝুলে পড়েছে। সেই গাছের ডালে বসা থাকে একটি কাক ডাকছে একটানা। ইলহাম ধীরে ধীরে কবর খুঁড়ে চলেছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে তার। চোখ দুটো লালচে বর্ণ ধারণ করেছে। এই হাতে কখনো রাহেলা সাহার কবর খুঁড়তে হবে ভাবেনি সে। মাটি খুঁড়ার মাঝে আর চোখে আদ্রিয়ানের দিকে তাকাচ্ছে সে। আদ্রিয়ান পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে মাটির দিকে। আদ্রিয়ানের ভাবলেশহীন ভঙ্গিমা দেখে ইলহাম অবাক হলো না। দুদিনের মাঝে পুরো পরিবার হারালো ছেলেটা। তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই ইলহামের। কবর খোঁড়া শেষ হতেই কয়েকজন লোক মিলে রাহেলা সাহার দেহটা নামানোর প্রস্তুতি নিতে লাগলো। মাটি দেওয়ার শেষ পর্যায়ে ইলহাম আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল, আদ্রিয়ান, তোর আম্মাকে মাটি দে।
মৃত্যুর আগে ভাবির শেষ ইচ্ছা ছিল তুই যেন ভাবির কবরে মাটি দিস। তাড়াতাড়ি আয়। ইলহামের কথায় টনক নড়ল আদ্রিয়ানের। সে ইলহামের দিকে তাকিয়ে বলল, তোমরা দাও, আমি দেব না। চারপাশের লোকজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো আদ্রিয়ানের কথায়। কথাটা শুনে কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধুমাত্র গুমোট নীরবতা নেমে এলো চারিদিকে। ইলহাম আদ্রিয়ানের কথার জবাবে নিচু স্বরে বলল, আদ্রিয়ান, এখন এসব কথা না বলাই ভালো, তাড়াতাড়ি আয়। আদ্রিয়ান এক পাও নড়ল না। ইলহাম তার কর্মকাণ্ডে বেজায় রেগে গেল। সে রাগান্বিত স্বরে বলল, আমার কথা কানে যাচ্ছে না তোর? অতঃপর শান্ত কণ্ঠে বলল, তোর হাতের মাটি ছাড়া ভাবির আত্মা শান্তি পাবে না। মৃত মানুষের শেষ ইচ্ছাটাও হলেও পূরণ কর। আদ্রিয়ান তাচ্ছিল্য হেসে বলল, আমার সব কিছু ধ্বংস করে এখন কি সহজে 3.5 হাত মাটির নিচে শুয়ে রয়েছে দেখো চাচ্ছ? কত সহজে মুক্তি পেয়ে গেল সব কিছু থেকে। ইলহাম এক মুঠো মাটি নিয়ে আদ্রিয়ানের হাতের মুঠোয় দিয়ে বলল, এই দুনিয়া থেকে মুক্তি পেলেও পরপর থেকে মুক্তি পাননি ভাবি। দেখ, পাপের পরিমাণ এতই বেশি ছিল যে মৃত্যুর পর জানাজাটুকু পাননি তিনি। এই পাপের ফল ভোগ করতে হবে আখিরাতে। আশেপাশের লোকেরাও অনুনয় করে বলতে লাগলো আদ্রিয়ানকে, মাটি দিয়ে দাও আদ্রিয়ান বাবা। তাদের কথাই হাতের মাটিটুকু রাহেলা সাহার কবরে দিল আদ্রিয়ান। ইলহাম নিঃশব্দে তাকিয়ে আছে তার কবরের দিকে। রাহেলা সাহা যতই খারাপ হোক না কেন, তবে ইলহামকে মায়ের মতো ভালোবেসেছে। বয়সের তফাৎটা বেশি হওয়ায় আদ্রিয়ানের মতো ইলহামও ছিল রাহেলা সাহার চোখের মণি। শেষ বয়সে এসে তিনি এমন কিছু করবেন তা ইলহাম বুঝতে পারেনি। রাহেলা সাহাকে মায়ের সম্মান দিয়ে এসেছে সারা জীবন, অথচ আজ সেই মানুষটা 3.5 হাত মাটির নিচে। নিজের ঘরে বসেছিল নূর। সকালে আদ্রিয়ান ও ইলহামের সাথে কথা বলার পর আর দরজা খোলেনি। মোর্শেদা বেগম ও রেজাউল খান অনেক করে ডেকেছে তাকে, তবুও সে দরজা খুলেনি। সকাল থেকে পেটে একটা দানাও পড়েনি। এই যে দরজা বন্ধ করেছে আর খোলেনি। হঠাৎ ঈশিতা এসে দরজার কড়া নাড়তে নাড়তে বলে উঠল, নুরাপু, তোমার শাশুড়ি আম্মা আজ সকালে আত্মহত্যা করেছে। ঈশিতার কথা শুনে নূর বাকরুদ্ধ। এ কি বলছে সে? দ্রুত দরজা খুলতেই দেখে মেয়েটা হাঁপাচ্ছে। নূর তাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানো এসব? টিউশন পড়ে ফেরার সময় দেখলাম গ্রামের মহিলারা বলাবলি করছে চেয়ারম্যান সাহেবের ভাবি আত্মহত্যা করেছে। এতক্ষণে বোধহয় লাশ নিয়েও গিয়েছে। তুমি দেখতে যাবে না নুরাপু? ঈশিতার কথায় নূর কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে যায়। অতঃপর খাটের উপর বসে বলল, তুমি যাও এখান থেকে, আমার মাথা ব্যথা করছে। ঈশিতা আর কোনো কথা না বলে মোর্শেদা বেগমের কাছে গেল। তিনিও খবর পেয়েছেন, তবে মেয়েটাকে একা ঘরে রেখে যেতে সাহস হলো না তার। নূর ফ্যানের দিকে দৃষ্টি তাক করে শুয়ে আছে। পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে ভাবছে তার সংসার জীবনের কথা। আর 8-10টা সংসারের মতো তাদের সংসার হলে কি ক্ষতি ছিল? বিধাতা তার কপালে সুখ রাখল না। দিন শেষে স্বামীহারা সন্তানহারা হলো সে। এসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল নূর। গোধূলির ম্লান আলো ফুরিয়ে অন্ধকার নেমে এলো চারিদিকে। বর্ষাকালের আগমন শুরু হবে সামনে। দূরের মসজিদ থেকে মাগরিবের আজানের ধ্বনি কানে আসতেই পাখিরা ডানা ঝাপটে নিচ নীড়ে ফিরে যেতে লাগলো। ইলহাম শরীর থেকে মাটি ঝেড়ে বাড়ি ফিরে এলেও আদ্রিয়ান এলো না। ইলহাম তাকে বেশ কয়েকবার বাড়ি ফেরার কথা বললেও আদ্রিয়ান ফেরেনি। জরুরি একটা কাজ পড়ে গিয়েছে বলে সে বেরিয়ে যায়। রেল লাইনের উপর বসে আছে আদ্রিয়ান। এই সময় খুব একটা মানুষ থাকে না এখানে। বাজারের ভেতর দিয়ে চিপা গলি, সরু গলি পেরিয়ে বেশ খানিকটা পথ হাঁটার পর এই রেল স্টেশন। চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছে। দূরের দোকানগুলোর ভেতরে থাকা বাতির আলো ক্ষীণ হয়ে এসে পড়ছে রেল লাইনের লোহার পাতের উপর। বাতাসে ভেসে আসছে স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ। 2 হাতের আঙ্গুল জড়িয়ে মাথা নিচু করে বসে আছে আদ্রিয়ান। বুকের ভেতর জমে থাকা শূন্যতার ভার যেন ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। বাড়ি ফিরে যাওয়ার মতো মন মানসিকতা নেই বললেই চলে। কিছুটা দূরে একদল ছেলে সিগারেট ফুঁকছে। নূরের সামনে বসে আছে তার বাবা রেজাউল খান। তাকে খুব বিচলিত দেখাচ্ছে। তিনি নূরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তালাক নিয়ে তুমি নিশ্চিত? নূর শান্ত কণ্ঠে জবাব দিল, শতভাগ। তবে কালকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তোমার কি মতামত? আপনার যা ভালো লাগে তাই করুন। আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে। তাদের কথোপকথন শুনে মোর্শেদা বেগম পাশ থেকে বলে উঠলেন, আদ্রিয়ানের মা মারা গিয়েছে আজ। এই অবস্থায় এইসব কি ঠিক হবে?
মোর্শেদা বেগমের কথায় ঘরের ভেতর থমথমে একটা পরিবেশ সৃষ্টি হলো। রেজাউল খান গম্ভীর ভাব বজায় রেখে বললেন, আমার মেয়েকে যে পরিমাণ অত্যাচার করেছে ওই পরিবার, তাতে আমি আর একদিনের জন্য আমাকে মেয়েকে ওই কাপুরুষের সংসার করতে দেব না। আর তোমার কাছে থেকে এই বিষয়ে আমি কিছু শুনতে চাই না। রেজাউল খানের কথায় দমে গেলেন মোর্শেদা বেগম। নূরের দিকে তাকাতেই নূরও চোখ ফিরিয়ে নেয়। রেজাউল খান গম্ভীর চাহনি তাক করে বেরিয়ে যায় সেই ঘর থেকে। তিনি বের হয়ে যেতেই মোর্শেদা বেগম নূরের পাশে বসে বললেন, দেখ মা, ছেলেটা সবেমাত্র মা হারিয়েছে, সন্তান হারিয়েছে। এর মধ্যে তুইও যদি... মোর্শেদা বেগমের কথা শেষ করতে না দিয়ে সে বলে উঠল, আমিও তো আমার ছেলেকে হারিয়েছি। 5 মাস গর্ভধারণ করে আমি আমার নিষ্পাপ ছেলেটাকে হারিয়ে ফেলেছি। একদিন আগেও যার অস্তিত্ব আমার মাঝে ছিল, আজ সে নেই। পলকেই হারিয়ে ফেলেছি আমি। বাচ্চাটা তো তোর একার না, আদ্রিয়ানেরও সন্তান। বাহ, 5 মাস পেটে রাখলাম আমি, কষ্ট করলাম আমি, আর আজ ওনার সন্তান হয়ে গেল। ঠান্ডা মাথায় ভাব নূর, ইলহাম আমাকে সবটা খুলে বলেছে। আদ্রিয়ান তো জানে না তুই সন্তান সম্ভবা। বিয়ের দিন থেকে যে আমার উপর প্রতিনিয়ত অত্যাচার করে গিয়েছে, তার কি হবে? তার সংসারে আমি এক বিন্দু পরিমাণ সুখ অনুভব করতে পারিনি। তুমি জানো আম্মু, বিয়ের পরের দিন রাতে নষ্ট গন্ধ ছড়ানো ভাত খেয়েছিলাম আমি, খিদের তাড়নায়। খিদের যন্ত্রণা কি সেটা আমি বুঝেছি ওই বাড়িতে যাওয়ার পর। আমি কখনো মাংস দিয়ে দুমুঠো ভাত খেয়েছি সেটা আমার মনে নেই আম্মু। আদ্রিয়ান চলে যাওয়ার পর আমাকে আমাকে দেওয়া হতো এঁটো ভাত। গর্ভাবস্থায় আমি প্রতিটা ভাতের দানা খেয়েছি চোখের পানি নিয়ে। মোর্শেদা বেগম চুপ করে রইলেন মেয়ের কথা শুনে। নূর কিছুক্ষণ থেমে আবারও বলল, আমি এসব কি করে ভুলবো আম্মু? আদ্রিয়ান আমার পাশে থাকলে হয়তো এসব কিছুই সহ্য করতে হতো না আমায়। কিন্তু যার স্বামী তার উপর বিয়ের পর দিন থেকে অত্যাচার করে, সেখানে অন্যরা কেন করবে না? হ্যাঁ, মাইগ্রেনের ব্যথার জন্য ওনার পকেট থেকে টাকা নিয়ে ওষুধ কিনতে যাওয়ায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এসব কিছু ভুলে যাবো আমি? নূরের হেঁচকি উঠে গিয়েছে কাঁদতে কাঁদতে। মোর্শেদা বেগম নূরকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। মেয়েকে বলার মতো কিছু ভাষা নেই তার। ঠাস করে এক চড় পড়ল আদ্রিয়ানের গালে। চড়ের শব্দে আশেপাশে থাকা মানুষজন এক নজরে তাকিয়ে আছে তার দিকে। ইলহাম পরপর আরো দুটো চড় বসিয়ে দিল আদ্রিয়ানের গালে। সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল ইলহামের সামনে। ঘড়ির কাঁটা রাত 9টা পেরোতেই ইলহাম বেরিয়ে পড়ল আদ্রিয়ানকে খুঁজতে। সে নিজেও বাড়ি যায়নি। বাড়ি গেলেই হয়তো সুরাইয়া সাহার কান্না দেখতে হবে, তাই সে পা বাড়ায়নি বাড়ির রাস্তায়। গলির মোড়ে চায়ের দোকানে চা খাচ্ছিল। আদ্রিয়ান ফিরলে একসাথে বাড়ি ফিরবে, কিন্তু হাত ঘড়ির কাঁটা 9:30টায় পৌঁছাতেই সে আর স্থির থাকতে পারল না। মনের মাঝে খারাপ চিন্তা ভাবনা উকি দিচ্ছে বারংবার। আদ্রিয়ান সচরাচর যে জায়গাগুলোতে যায় সেই জায়গাগুলোতে খুঁজেও পেল না তাকে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে তার। অতঃপর লোকেশন ট্র্যাক করে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। ট্রেন আসার শব্দেও আদ্রিয়ান নড়ল না রেল লাইন থেকে। হঠাৎ পেছন থেকে কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই সে মেঝেতে লুটিয়ে পড়ে। পেছন ফিরে দেখতে পায় যে ছেলেগুলো সিগারেট ফুঁকছিল তাদের মধ্য থেকে একজন আদ্রিয়ানকে দেখতে পেয়ে এগিয়ে এসেছিল। কিছু সময় পর ঠাস করে চড় পড়ল তার গালে। সামনে তাকিয়ে ইলহামকে দেখতে পেয়ে স্তব্ধ হয়ে যায় আদ্রিয়ান। পরপর চড় খাওয়ার পরেও সে একটা টু শব্দও করল না। ইলহাম রাগান্বিত স্বরে দাঁত কিরমির করে বলল, মরার শখ হয়েছে না তোর? আয়, আমি মেরে দিচ্ছি তোকে। মরার জন্মের শখ মিটিয়ে দিচ্ছি জানোয়ার। আদ্রিয়ান পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অন্যমনস্ক হয়ে রেল লাইনে বসে থাকায় ট্রেন আসছে খেয়াল করেনি। ইলহাম আশেপাশে তাকিয়ে দেখল কিছু আছে কিনা, কিন্তু ছোট ছোট পাথর ছাড়া কিছুই দেখতে পেল না। বাড়ি চল তুই, আজ তোকে ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে স্বাদ মেটাচ্ছি তোর। ইলহামের কথায় আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আগে ভালো ব্র্যান্ডের ফ্যান কেনো, তারপর আমাকে ঝোলাতে এসো। এই সময়ে এসেও আদ্রিয়ানের কাছ থেকে পাত্তা না পেয়ে ইলহামের বিরক্তি যেন বেড়ে গেল। সে আদ্রিয়ানের মাথায় চাপড় মেরে বলল, সকাল থেকে কিছু খাসনি, বাড়ি চল। কাল আমরা নুনের বাড়ি যাব। নূর আর ফিরবে না চাচ্ছ? দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ আর পেছন ফিরে তাকায় না। ইলহাম আদ্রিয়ানকে নিয়ে বাড়ি ফিরে দেখতে পায় বাড়ির পরিবেশ একদম শান্ত। সুরাইয়া সাহা ও পায়রার কোনো সারা শব্দ না পেয়ে ইলহাম ভয়ে ভয়ে ভেতরে ঢুকে দেখে সুরাইয়া সাহা ঘুমাচ্ছে। পায়রা এক কোণে হেলান দিয়ে বসে আছে। রাহেলা সাহার মৃত্যুর কথা শুনে
দুজনেই বেশ অবাক হয়েছে। স্বামী মারা যাওয়ার পরেও সাহা বাড়ি ছেড়ে যাননি তিনি। সুরাইয়া সাহা অনেক করে বলেছিলেন যেন দ্বিতীয় বিয়ে করে নেয়, কিন্তু তিনি রাজি হননি। সবসময় খেয়াল রেখেছেন সুরাইয়া সাহার। আজ তার অকাল মৃত্যুতে সুরাইয়া সাহা শোকাহত। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না রাহেলা আর নেই। পায়রাকে ডাক্তার দুশ্চিন্তা করতে মানা করেছে, কিন্তু রাহেলা সাহার কথা শুনে সে আর ঠিক থাকতে পারল না। মাথা ঘুরছে তার, শরীর খারাপ করছে সেই বিকেল থেকে। ইলহামকে দেখতে পেয়ে সে ধীর পায়ে কোমরে হাত দিয়ে এগিয়ে আসলো তার সামনে। হঠাৎ করে এসব কি হয়ে গেল? আমি তো কখনো কল্পনাও করতে পারিনি ওনার মতো একজন মানুষ কিনা এমন সিদ্ধান্ত নিতে পারেন। তুমি এসব নিয়ে ভেবো না, বিশ্রাম নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আদ্রিয়ান নিজের ঘরে এসে পকেটে থাকা চিঠিটা বের করে জ্বালিয়ে দিল। দাও দাও করে আগুন জ্বলছে। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল সেই চিঠি। এইসব কিছু একজন বেশ আগ্রহ নিয়ে শুনছে। আদ্রিয়ান ও নূরের বিচ্ছেদ হয়েছে শুনে সে ক্রূর হাসল। অতঃপর ফোন হাতে নিয়ে পরিচিত একটা নাম্বারে ফোন দিল। দীর্ঘ 11 মাস পর আজ ফোন করছে এই নাম্বারে। রিং বাজার কিছু সময়ের মাঝেই ফোন রিসিভ করলো সেই ব্যক্তি। বাবা, আমি কাল দেশে আসছি। কি বলছো শাহানাব? ফ্লাইট কখন? সকালের ফ্লাইটের দেশে আসছি আমি। উক্ত কথাটি বলেই ফোন রেখে দিল সে, যেন এই দিনটিরই অপেক্ষা করছিল এতদিন। ডিভানের শরীর এলিয়ে দিয়ে সে টিভিতে গান ছেড়ে চোখ বুজে রইল। টিভিতে গান বাজছে। আতর গোলাপ শোয়া চন্দন মারো বন্দের গায়ে, আতর গোলাপ শোয়া চন্দন মারো বন্দের গায়ে, ছিটাইয়া দাও শোয়া চন্দন, ছিটাইয়া দাও শোয়া চন্দন ওই রাঙা চরণে। গানের তালে তালে সেও গাইছে গান। অতঃপর বিড়বিড় করে বলে উঠল, আদ্রিয়ান, আসছি আমি। দিগন্ত জুড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সকালের মলিন সোনালি আলো। আকাশ জুড়ে ছড়িয়ে থাকা হালকা সোনালি আভা ধীরে ধীরে গ্রাস করে নিল রাত্রির শেষ প্রহর। তুলোর মতো সাদা মেঘেরা অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে নীলিমার বুক চিরে। পাখিদের কিচিরমিচির ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারপাশ, আর হালকা সকালের বাতাস জানালার পর্দা দুলিয়ে প্রবেশ করছে ঘরের ভেতরে। হঠাৎ দমকা হাওয়ায় এলোমেলো হয়ে গেল নূরের লম্বা ঘন চুল। তার পাশে অবহেলিত অবস্থায় পড়ে আছে ডিভোর্স পেপার। রেজাউল খান পাইচারি করছেন তখন থেকে এদিক ওদিক। নূর নিঃশব্দে তাকিয়ে ওনার পাইচারি দেখছে। এক পর্যায়ে কপালের ঘাম রুমালে মুছে তিনি কাঠের চেয়ারে বসলেন। তাড়াতাড়ি সইটা করো নূর। আদ্রিয়ানের কাছে যত দ্রুত সম্ভব পাঠাতে পারলে তবে আমি নিশ্চিত হতে পারবো। নূরের হাত কাঁপছে রীতিমতো। হাতে কলম নিয়ে বসার পরেও সইটা করতে পারল না সে। রেজাউল খান তাড়া দিয়ে চলেছে তাকে, কিন্তু এতে তার কোনো হেলদোল নেই। ডিভোর্স পেপারে সই করার জন্য কলম বসাতেই চোখের সামনে ভেসে উঠল আদ্রিয়ানের চেহারা। মুহূর্তেই চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল সে। ছেলের কথা মাথায় আসতেই সে দ্রুত কলম চালালো কাগজে। নূরের সই পাওয়া মাত্রই রেজাউল খান হাতে তুলে নিলেন কাগজটি। চৌধুরী বিলার সামনে এসে থামলো একটি কালো গাড়ি। সকাল থেকেই অস্থির হয়ে বারংবার বাহির দিকে তাকাচ্ছিলেন শামীমা চৌধুরী। গাড়ির শব্দ পেয়ে দ্রুত বেরিয়ে আসতেই দেখতে পায় শাহানাবকে। দেশের বাহিরে পাঠানোর পর যোগাযোগ বন্ধ করে দিয়েছিল সে। অন্যান্য নাম্বার থেকে কল করার পরেও ফোন তুলেনি শাহানাব। মা বাবার প্রতি তীব্র অভিমানে সেই যে গিয়েছিল আর ফিরেনি। দীর্ঘ 11 মাস পর ছেলেকে দেখে আনন্দে আত্মহারা তিনি। ঝাপটে জড়িয়ে ধরলেন ছেলেকে। শামীমা চৌধুরী কাঁদতে কাঁদতে বললেন, এখন কেন এসেছো? আমি মরে গেলেই তবেই না হয় ফিরতে। মায়ের কথার কোনো দাম নেই তোমার কাছে? কতবার ফোন করলাম, কিন্তু কোনো খোঁজ নেই তোমার, নিরুদ্দেশ হয়ে গেলে। শাহানাব চোয়াল শক্ত করে দূরে সরে দাঁড়ালো। শক্ত কণ্ঠে শুধালো, তোমারই জোর করে পাঠিয়েছিলে আমাকে, এখন এসব বলার কোনো মানে হয় না। ছেলের এমন ব্যবহারে তিনি খুব কষ্ট পেলেন। অভিমানে চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে উঠল। শাহানাব তাতে কর্ণপাত না করে বাড়ির ভিতরে প্রবেশ করল। ইশতেহার চৌধুরী বাগানের দিকে মুখ করে বসে রইলেন। শাহানাব তার দিকে না তাকিয়ে কাজের মেয়ে মিথিলাকে বলল, মিথিলা আপু, আমার ঘরে 1 কাপ চা দিয়ে এসো। ছেলের রুষ্ট ব্যবহার দেখে শামীমা চৌধুরী ইশতেহার চৌধুরীর পাশে বসে নিঃশব্দে কাঁদতে লাগলেন। তাকে কাঁদতে দেখে ইশতেহার চৌধুরী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কাঁদছো কেন? ছেলে কথা বলেনি বুঝি? আমরা তোর ভালোর জন্যই দেশের বাইরে পাঠিয়েছিলাম,
কিন্তু উল্টো আমাদের ভুল বুঝে কথা বলছে, এতে আমার দোষটা কি? বুঝলে বেগম, অনেক সময় সন্তানের ভালোর জন্য তাকে নিষেধ করলে ভরা ভীষণ অভিমান করে বসে। এই যেমন তোমার ছেলে করেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 11 মাস 13 দিন আজ আমার ছেলে আমার সাথে কথা বলে না। ইশতেহার চৌধুরী স্মিত হেসে তার হাতে হাত রেখে বললেন, তুমি অমন বাচ্চাদের মতো কাঁদলে চলবে? ঠান্ডা হও।